একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদের উত্থানে সহযোগিতা কিনা ভাবার আহ্বান। আধিপত্যবাদের কাছে মাথা নত করলে জনগণ সমুচিত জবাব দেবে মন্তব্য বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার প্রতারণা করেছে। মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ। আজ বিকেল থেকে আংশিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে। এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের বিষয়ে ওমানের সাথে চলছে ইতিবাচক আলোচনা। দাবি ইরানের। বাণিজ্যিক জাহাজের লেন নির্ধারণে জোর। জুলাইয়ের কৃতিত্ব কোনো ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব সর্বস্তরের জনগণের। বাংলাদেশ কখনো আর তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, বরং জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চায় সরকার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে কেউ কেউ অহেতুক দাবি তুলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে অভিযোগ করে সরকার প্রধান প্রশ্ন তোলেন, এটি ফ্যাসিস্টদের আবারও উত্থানের সহযোগিতা কিনা তা ভেবে দেখতে হবে। 2 বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দুয়ার খুলল। 24-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। জুলাইয়ে নিহত পরিবারের স্বজনদের উপস্থিতি ও স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। 2 বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। আনাস খুব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গী হবে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে পূর্বসূরিদের সাহসিকতা। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তারা পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখার আহ্বানও জানান সরকার প্রধান। ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। কোনো অসম্পূর্ণ, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বয়ানের ইতিহাস যাতে জাদুঘরে না আসে সে আহ্বানও জানান তারেক রহমান। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নতুন যাত্রাপথ তৈরি করবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাইয়ের ইতিহাসকে ধারণ করবে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব।
আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বের করব। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাই জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আরেকটি বিপ্লব অনিবার্য। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে প্রতারক হিসেবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, গ্যাসের সংকট দেখিয়ে দাম বাড়ানো জনগণের সাথে ধোঁকা। ত্যাগ আর অদম্য সাহসের পথ পেরিয়ে যে ইতিহাস লেখা হয়েছিল, আজও তার প্রতিধ্বনি শোনা যায় মানুষের কণ্ঠে। 2 বছর পেরিয়েও জুলাই শুধু স্মৃতিতে নয়, দাবি, স্বপ্ন আর প্রত্যাশার নাম। শহীদদের আত্মত্যাগ, আহতদের বেদনা আর লাখো মানুষের ঐক্য বারবার মনে করিয়ে দেয়, ইতিহাস কেবল স্মরণ করার জন্য নয়, তার অঙ্গীকার বাস্তবায়নেরও দায়িত্ব রয়েছে। দিনটি উপলক্ষে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের গণসমাবেশ অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে। জনসমাগম ছাড়িয়ে যায় গুলিস্তান 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকা। সরকারের সমালোচনা করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংস্কারের গুরুত্ব। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। 5 আগস্ট লাগবে না, 5 বছর নয়, 5 মাসের মধ্যে আপনাদের পতন জনগণ ঘটাবে ইনশাআল্লাহ। ইমানে বলিয়ে নয়ে সমগ্র পৃথিবীকে দেখাই দিয়েছে, ইমানের সাথে কেউ মোকাবেলা করা সম্ভব না। বেঈমান মুনাফিককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণরায়ের পাহারাদার জনগণ, প্রয়োজনে জীবন দিয়ে হলেও তা বাস্তবায়নের আন্দোলন চলবে। লক্ষণ ভালো নয়, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চূড়াবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো শাসক গোষ্ঠী যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে জনগণ তার সমুচিত জবাব দেবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন, থাকবেন, লড়তে রাজি আছেন। দাকিরিস পন্থা হেলমেট সবগুলাকে গুলি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি। জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে সর্বস্তরের মানুষ এবং জুলাই সনদ বাস্তবায়ন করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার কথাই জানান সবাই। সকালে চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ। প্রতিটি সংস্কার প্রস্তাব জনগণের সব অংশীজনদের মতের ভিত্তিতে গৃহীত হবে বলে জানান প্রতিমন্ত্রী। জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক এবং ন্যায় ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার জানান রাজনীতিক নেতারা। যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। রংপুরে বৃষ্টি উপেক্ষা করে জুলাই স্মৃতিস্তম্ভে ঢল নামে সর্বস্তরের মানুষের। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার জানান সবাই। আমরা চাই যে এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ যেন জন্ম না নেয়,
এবং এই বাংলাদেশে একটি সোনার বাংলা যেন গড়ে ওঠে, এটা আমাদের প্রত্যাশা। সিলেটে সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানায়। আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানানো হয়। ঠিক গত 2 বছর আগে এই সময় আমি গুলিবিদ্ধ হয়েছিলাম এবং সেই বুলেটটি এখনও আমার মেরুদণ্ডে আছে এবং সেটা বের করা সম্ভব নয়। হয়তোবা বের করতে গেলে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করি আমি যতদিন বেঁচে আছি বুলেটটা নিয়ে, ততদিন যেন আমি সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি। সেই বিপ্লব আর সেই অভ্যুত্থানের আমাদের সূর্য সন্তানেরা যারা জীবন উৎসর্গ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ময়মনসিংহে বৃষ্টিতে ভিজে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থান দিবসকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান। এছাড়া লক্ষ্মীপুর, বগুড়া, ফেনী, গোপালগঞ্জ সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নের বীজ বুনেছিল বাংলাদেশের মানুষ। প্রত্যাশা ছিল ব্যবসা বাণিজ্যে ফিরবে গতি, কমবে আমলাতান্ত্রিক জটিলতা, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পা রাখতে পারেনি। বরং আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি, জ্বালানি ও তারল্য সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্রেতাদের আস্থা কমে যাওয়ায় সংকটে পড়েছে শিল্পটি। ফলে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক। জুলাই আন্দোলনে সরকার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন দেশবাসী। সে আশায় গুড়েবালি দিয়ে বৈপরীত্যের পথে হাঁটতে থাকে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাত। রপ্তানিকারকদের অভিযোগ, গত 2 বছরে এই খাতে আমলাতান্ত্রিক জটিলতা কমেনি, কোনো ক্ষেত্রে বেড়েছে হয়রানি। গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের বন্ড, কাস্টম থেকে শুরু করে পদে পদে বাধা হয়ে দাঁড়াইছে। আমরা যখন শ্রমিকদের বেতন দিতাম 12,000, তখন আমরা ওই সিএমটা পেয়েছি আমরা $25, $24। এখন আমরা শ্রমিকদের বেতন দিচ্ছি $25,000 টাকা, আমাদের সিএম চলে আসছে $18, $19। শুধু কি তাই, জ্বালানি ও তারল্য সংকটের বেহাল দশায় এই খাতের শিল্প উদ্যোক্তারা। গত অর্থবছর 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। নতুন অর্থবছরের প্রথম মাসের চিত্রটাও রয়ে গেছে এক। বন্ধ হয়েছে শত শত কারখানা, বেকার হাজার হাজার শ্রমিক। জ্বালানি এবং বিদ্যুৎ এই খাতটা খুবই চরমভাবে হয়ে গেছে, ব্যাহত হয়েছে, যার জন্য প্রত্যেকটা মিল ফ্যাক্টরি সাফার করতেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চাঁদাবাজি বেড়েছে, সরকারি কাজে বা বিভিন্ন জায়গা জমির মিউটেশন করা, ট্রেড লাইসেন্স করা, এগুলোতে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে টাকা নিচ্ছে। তারা বলছেন, দেশ এখনো রাজনৈতিক স্থিতিশীলতায় ফেরেনি, ফলে আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকাংশে। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের এখন পর্যন্ত রাজনৈতিক আনস্টেবলের কারণে বায়াররা এখনো বাংলাদেশকে স্টেবল মনে করছে না। ব্যবসা বান্ধব এবং পরিবেশ বান্ধব তৈরি করার জন্য সবাইকে একত্র হয়ে কাজ করলে, তাহলে এই আন্দোলনগুলি বন্ধ হয়ে গেলে বাংলাদেশটা একটা স্টেবল পজিশনে চলে যাবে। দ্রুত সংকট সমাধান না করলে বৈশ্বিক বাজারে দেশ আরও পিছিয়ে পড়ার শঙ্কা উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ হওয়ায় আজ থেকে আংশিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হতে পারে। এতে শিল্প, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি এবং আবাসিক খাতে চলমান গ্যাস সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড জানায়, টার্মিনালটি চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক 200 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। আগামী সপ্তাহে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব বলেও জানায় কর্তৃপক্ষ। মহেশখালীর এই ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জাতীয় গ্রিডে গ্যাস দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট সরবরাহ কমে যায়। এর ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও বিদ্যুৎ খাতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এটি অভিপ্রেত ছিল না, একেবারেই অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করে, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেব, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করব, সেই ভুল করলে তার জন্য মাসুলও দেব, কিন্তু সবাই মিলে ভুল সংশোধন করতে চাই। সকালের অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। আমি আরো বেদনার্থ হয়েছি, অভিভূত হয়েছি। মা তার অন্ধ ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন। তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দ্বারা দ্বারে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে দুজন মন্ত্রী, নিচে জুনায়েদ সাকি মাননীয় মন্ত্রী চমৎকার বক্তব্য দিয়েছেন। এই সরকার তো আপনাদের নির্বাচিত সরকার, আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। ইনশাল্লাহ জুলাইয়ের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গিনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনারা যারা এখানে এসেছেন, জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না। যারা জীবন দিয়ে গেছে 71 সালে, তারাও কিছু পায় নাই। আপনারাও যা প্রাপ্য হয়তো পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন।
আমরা সেই সম্মান আপনাদেরকে দেব। গরিব দেশে যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য। শ্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছে আদালত। সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তারের পর সকালে তাকে বগুড়ার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কারাগারে নেওয়ার সময় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা তার বিরুদ্ধে স্লোগান দেন এবং এছাড়া তাকে বহনকারী গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাসে ডিম নিক্ষেপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুক আপত্তিকর পোস্ট দেওয়ায় গত 31 জুলাই এনসিপি থেকে সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। 2 আগস্ট তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা হয় এবং আজ ভোর 5টার দিকে তাকে ঢাকার মিরপুরের মণিপুর থেকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে মারা গেছেন এল সালভাদরের এক নাগরিক। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ এনেছে নিহতের পরিবার। তাদের দাবি সুষ্ঠু ও স্বাধীন তদন্তের। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিহত এডউইনের পরিবারে জানায় তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মৃগী রোগের মতো একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল, কিন্তু হেফাজতে তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি। এডউইনের মা জানায় হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে সেখানে পৌঁছানোর আগে তার ছেলের মৃত্যু হয়েছিল। অস্ট্রেলিয়া সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ডারউইনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। অজিদের বিপক্ষে 2 টেস্টের সিরিজে এটাই বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। 3 দিনের এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে নাজমুল শান্তর দল। অস্ট্রেলিয়ান কন্ডিশনে বাউন্সি উইকেটে ব্যাটারদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, সেই সাথে টাইগার বোলারদের অচেনা উইকেটে বল নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ রয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক এবং ইউটিউব পেজ। সঙ্গে থাকুন।